আজি এ দিনের প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশী তোমারই পানে। প্রতিদিনের রবীন্দ্রনাথের হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই, সুপ্রভাত জানাই, শুভ সকাল জানাই। আরও অনেক অনেক কিছু মন থেকে বলতে ইচ্ছে করে যখনই চলে আসি প্রতিদিনের রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেককে সাথে নিয়ে শুরু করব অবশ্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের সাথে আজকে রয়েছেন সুস্মিতা পাত্র। খুব ভালো লাগছে আজকে তোমাকে। তোমাকেও লাগছে। শুভ সকাল। শুভ সকাল। শুরু করব অভিজিৎ দা আর মানস দাকে নিয়ে অবশ্যই, আর তার সাথে আমাদের পুরো পরিবার রয়েছেন আপনারা। আর সুস্মিতার গান দিয়ে শুরু করি আজকের আমাদের পর্ব। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়
অপূর্ব এক আবেদনের গান দিয়ে শুরু করলো সুস্মিতা, এবং আমাদের আজকের পথ চলা যে বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয় অবশ্যই ঠাকুরবাড়ির এমন এক সদস্যকে নিয়ে, গানের ক্ষেত্রে যার নাম কিন্তু অনস্বীকার্য, অমিয়া ঠাকুর। হেমেন্দ্রনাথের নাতবউ অমিয়া ঠাকুর নিয়েই আজকের আমাদের বিষয়। অবশ্যই সাথে থাকবেন আপনারা 25145102 এবং 5103-তে। আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ এমন এক অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা প্রয়াস আমাদের আছে, যে প্রয়াস অবশ্যই একেডির প্রয়াস, যে প্রয়াস অবশ্য আমাদের প্রত্যেকের, যে প্রয়াস অবশ্য আপনাদেরও। এই প্রয়াস কিন্তু সেই জায়গাতে গিয়েই শেষ হবে যেদিন গোটা দেশ কিন্তু রবীন্দ্রবোধে জেগে উঠতে পারবে, কিংবা বলা যেতে পারে গোটা দেশ যেদিনকে রবীন্দ্রবোধে জেগে উঠতে পারবে, সেই দিন থেকে বোধহয় আমাদের আরও দায়িত্ব বেড়ে যাবে। এই কাজ নিয়েই আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদের কাছে চলে আসি, এই দায়িত্ব থেকে কিংবা এই ভালো লাগা থেকে। আর অমিয়া ঠাকুরকে নিয়ে বলতে গেলে অবশ্যই তার পূর্ব পরিচয়টা, তিনি কিভাবে চলে এলেন ঠাকুরবাড়ির সদস্য হয়ে, কীভাবে তার সাথে সুন্দরভাবে একটা পরিচয় গড়ে উঠেছিল ঠাকুরবাড়ির, ইত্যাদি নিয়ে তো আমরা এগোবই। আসলে হেমেন্দ্রনাথ, তার পুত্র হিতেন্দ্রনাথ এবং তার পুত্র হৃদীন্দ্রনাথ, তার স্ত্রী হচ্ছেন এই অমিয়া ঠাকুর। পরিচয় পর্ব বলতে এটাই অমিয়া ঠাকুরের পরিচয় পর্ব, কিন্তু যেটা সবথেকে বড় পরিচয় অমিয়া ঠাকুরের, সেটা বোধহয় তার সঙ্গীতের পরিচয়। এবং সেই সঙ্গীতের মধ্যে দিয়েই তিনি নিজেকে প্রমাণ করেছিলেন যে তিনি ঠাকুরবাড়ির বউ তো বটেই, ঠাকুরবাড়ির একজন যোগ্য সদস্যাও তিনি। এবং প্রথমেই জীবন একেবারে যখন তিনি ছেলে মানুষ, বাবা মায়ের কাছে অত্যন্ত আদরে বড় হওয়া, যেটা বেশিরভাগ সময়ই মেয়েরা হয়ে থাকে, কারণ ছোট্টবেলায় তাদের তৈরি করা হয় যাতে পরবর্তীকালে শ্বশুর বাড়ি চলে যাবে, মারা চেষ্টা করে, বাবা মারা চেষ্টা করে যতটা আদরে মানুষ করা যায়, সেই একমাত্র সন্তানও ছিলেন। সব দিক থেকেই একদম আদরে বড় হচ্ছিলেন, এবং স্কুলের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন। মূলত গান নিয়েই যে করেছিলেন তা কিন্তু না, অনেক সময় আবৃত্তিও করেছেন একেবারে। এবং বাল্মীকি প্রতিভা, সেই সময় তিনি যখন বাল্মীকি সাজে গান গাইছেন, যে একি এ স্থির চপলা কিংবা যাও লক্ষ্মী অলকায় ইত্যাদি গান যেমন গেয়ে নিজেকে প্রমাণ করেছেন, তেমনি অবশ্যই তিনি প্রমাণ করেছেন দিনহীন বালিকার বেশে এসেছেন বলে ইত্যাদি আবৃত্তিও তিনি কিন্তু করেছেন। এই যে শুরুটা হয়ে যাচ্ছে অমিয়া ঠাকুরের, এবং এই শুরু থেকেই কিন্তু আস্তে আস্তে ঠাকুরবাড়ির বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে প্রমাণ করেছেন, এবং তার পরবর্তীকালে তো কীভাবে ঠাকুরবাড়ির স্ত্রী হয়ে উঠলেন, অবশ্যই সেই নিয়ে এগোবো। তবে চলে যাই এবার পরের গানে তোমার। এই গানটি গাওয়ার আগে, এই গানটি তিনি ইউনিভার্সিটি, এটা চিত্রাদেবের বই থেকে তথ্যটি পাওয়া, ইউনিভার্সিটি ইনস্টিটিউটের কোনো একটি প্রোগ্রামে উনি প্রথম দিন এই গানটি গেয়েছিলেন। তাতে সঙ্গত করেছিলেন, এসরাজ বাজিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। এবং তখন এই গানটি গাওয়ার পর সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গানটি শুনেছিলেন। এটি রবি ঠাকুর নিজে ওনাকে শিখিয়েছিলেন। শান্তিনিকেতনে যে পঞ্চকন্যা, তাদের মধ্যে উনি একজন। হ্যাঁ, তো গান শোনার এতটাই ভালো লেগেছিল যে রবি ঠাকুর সচরাচর কাউকে বলেন না যে ভালো হয়েছে। হ্যাঁ, তো পরের দিন দীনু ঠাকুরকে ডেকে পাঠালেন, বললেন যে ওকে আরেকটা গান, ও গো কাঙাল আমার, সেকেন্ড দিন মানে ও দ্বিতীয় দিনের জন্য, ওটা আগে থেকে রেডি ছিল না, তো বললেন যে এই গানটা ওকে আবার গাওয়াও। আসলে অসম্ভব সুন্দর একটা গায়কী ছিল অমিয়া ঠাকুরের, ভঙ্গিটা দারুণ ছিল গানের, এবং এক্সপ্রেশন যেটা বলি, মানে সকলেই তো একই রকম গান গায়, মানে সব সুর, মিড়, লয়, তাল একদম সুন্দর করে লাগতো শেষ বয়স পর্যন্ত। এটাই ওনার মানে পরিচয় বলতে অবশ্যই ঠাকুরবাড়ির একজন সদস্যতা বটেই, কিন্তু এটাই বোধহয় ওনার সব থেকে বড় পরিচয়, যে নিজেকে প্রমাণ করা। এবং এই গানটি যেটি গাইব, মরিল মরি আমার বাঁশিতে ডেকেছে কে, এই গানটিতে একটি মজার ঘটনাও আছে। একবার শৈলজা রঞ্জন মজুমদার খুব ইচ্ছে প্রকাশ করেছিলেন ওনার কাছে এই গানটি শেখার জন্য, মানে উনি চেয়েছিলেন যে অমিয়া ঠাকুরের কাছেই গানটি উনি শিখবেন। তার কারণ ছিল, ওনার বিশ্বাস ছিল যে ওনার থেকে ভালো ওই সময় এই গানটি আর কেউ গাইতে পারবে না। তো এই কথা কবিগুরুর কানে যখন পৌঁছলো, তখন উনি একটু ছদ্ম ঈর্ষা
মানে একটু মজা করে একটু ঈর্ষা দেখিয়েছিলেন আর কি, সেই গানটি একটু গাইছি। বাঁশিতে ডেকেছে কে, ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না, ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না, ওই যে বাহিরে বাজলো বাঁশি, বলো কি করি, ওই যে বাহিরে বাজলো বাঁশি, বলো কি করি, আমায় বাঁশিতে ডেকেছে কে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে, ওগো তোরা জানিস যদি আমায় পথ বলে দে, আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিলো মরে আমায় বাঁশিতে ডেকেছে কে, দেখি গে তার মুখের হাসি, তার ফুলের মালা পরিয়ে আসি, দেখি গে তার মুখের হাসি, তার ফুলের মালা পরিয়ে আসি, তারে বলে আসি তোমার বাঁশি আমার প্রাণে বেজেছে, আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিলো মরে আমায় বাঁশিতে ডেকেছে কে।
গানটার মধ্যে পুরো একটা গল্প রয়েছে না, মানে পুরো একটা গল্প যেন গানটার মধ্যে দিয়ে বলা হলো, এবং সেই চির নূতন গল্প আর কি, যে গল্পটা সবসময় নতুন। যদি মানে আমরাও শুনেছি, মানে সেই বাঁশির ডাকে কোনোভাবেই আর কি ঘরে থাকা যাচ্ছে না, বাঁশির ডাকে বেরিয়ে পড়ে, এবং কেন যে বাঁশি এইভাবে মনের মধ্যে এত উতলা একটা বিষয় সৃষ্টি করে সেটা নিয়ে অবশ্যই জিজ্ঞাসা। এবং সত্যিকারে এই যে গানের, এবং এক্ষুনি তুমি বলছিলে যে এই গানটা নিয়ে কি সুন্দর একটা মজার গল্পও রয়েছে। আসলে ওই যে একটা পরিবেশ, মানে এক তো ঠাকুরবাড়ির পরিবেশ, ঠাকুরবাড়ির অন্তর্ভুক্ত হয়ে গেলেন তিনি আস্তে আস্তে, তার পাশাপাশি রবীন্দ্রনাথের মতো এমন একজন ব্যক্তিত্বের কাছে গান শেখার সুযোগ। শুধু তো তাই নয়, ওই পরিবারের মধ্যে যে কজন মানুষ ছিলেন প্রত্যেকেই তো গুণী। এই যে দীনেন্দ্রনাথের কথা বললে, অপূর্ব গান বাজনার এক জগতের সাথে তার সবসময় একটা লেনা দেনা, এবং যে কজন মহিলা ব্যক্তিত্ব ছিলেন তারাও তো নো ডাউট দারুণ দারুণভাবে নিজেদের সবসময় প্রমাণ করেছেন, এবং এইভাবেই কিন্তু নিজেকে প্রমাণ করেছিলেন অমিয়া ঠাকুরও। এবং তিনি যখন প্রথম তার বাবার হাত ধরে ঠাকুরবাড়ির সঙ্গীত সঙ্গের একটা কনসার্টে গেলেন, তখন একেবারে ছেলে মানুষ তিনি, এবং সামনে যারা ছিলেন তারা যথেষ্ট গুণীজনেরা, তাদের মাঝেই কিন্তু তার গান প্রথম গাওয়া। এবং তিনি যখন তাদের মানে ঠাকুরবাড়ির সামনে প্রথম গান গাইলেন, ঠাকুরবাড়ির মানুষজন শুনে তো অবাক হয়ে গেল যে এত সুন্দর গান, এবং গেয়েছিলেন আজি দক্ষিণ দুয়ার খোলা। তো এই গানটা তিনি যখন গাইলেন তখন সামনে প্রতিভা দেবী ছিলেন, সামনে ইন্দিরা দেবী ছিলেন, সামনে নলিনী দেবী ছিলেন, সকলেই অবাক হয়ে গেলেন যে এরকম একটা ছেলে মানুষ মেয়ে এত সুন্দর গান স্কুলে শেখা নানা রকম স্কুলের অভিনয় সব রকম অভিব্যক্তি দিয়ে তিনি এটা ফুটিয়ে তুলেছিলেন। আসলে তার তো শেখাটা আগে থেকেই ছিল, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে অত মানুষের সামনে, মানে এরকম গুণী মানুষদের সামনে, আর সেই সময় ঠাকুরবাড়ি তো বলা যেতে পারে এই ধরনের আর্টের ক্ষেত্রে, এই ধরনের শিল্পের ক্ষেত্রে একেবারে মানে প্রথম সারিতে। সুতরাং সেই সবার মাঝে নিজেকে প্রমাণ করাটা খুব একটা সহজ কথা কিন্তু ছিল না অমিয়ার মতো সেই ছেলে মানুষ একটি মেয়ের ক্ষেত্রে। কিন্তু তারপরেও তিনি কিন্তু নিজেকে প্রমাণ করলেন, এবং পরবর্তীকালে বেথুন স্কুল এবং কলেজের যে সঙ্গীত প্রতিযোগিতা হয়েছিল সকলকে মিলে, সেখানেও কিন্তু তিনি একেবারে সোনার মেডেল পেয়ে গেছিলেন, আশুতোষ মুখোপাধ্যায় গোল্ড মেডেল। এবং সেইটা মানে এই যে পরপর পরপর নিজেকে প্রমাণ করা, কোথাও একটা এক ধাপ করে এগিয়ে যাওয়া, যেন ঠাকুরবাড়ির জন্যই তিনি প্রস্তুত হচ্ছেন। এবং শেষ পর্যন্ত তো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শেখা, আরও অনেক অনেক সুযোগ কিন্তু তিনি জীবনে পেয়েছেন। তবে সব থেকে বড় সুযোগ আমাদের কাছে বোধহয় প্রতিদিনের রবীন্দ্রনাথে এই মানুষগুলোকে নিয়ে আলোচনা করা। কারণ আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করি, আমাদের এই অনুষ্ঠান তাকে নিয়েই, কিন্তু তার আশেপাশে কত মানুষ তার হাত ধরে উঠে এসেছেন এবং তার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গিয়ে আজকে তারাও এক একজন দিকপাল। তো এটা তো অবশ্যই আমাদের কাছেও একটা বড় পাওয়া। কে রয়েছেন ফোনে? কে রয়েছেন? হ্যালো হ্যালো, সুপ্রভাত। হ্যাঁ হ্যালো, সুপ্রভাত। হ্যালো, আমরা অবশ্যই আজকে রয়েছি যে বিষয়ে, হেমেন্দ্রনাথের নাতবউ অমিয়া ঠাকুর, তার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি, আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা 25145102 এবং 5103-তে। এবং আজকে সুস্মিতাও সেই ধরনের গানই বেছে নিয়ে এসেছে, বিষয়ভিত্তিক একেবারে। এবং তার সাথে সাথে আপনাদের অনুরোধ যখন আসবে তখন এক এক করে সুস্মিতা সেটাও চেষ্টা করবে যতদূর আর কি পূরণ করা যায়। বোধহয় ফোনে কেউ অপেক্ষা করছেন। কে রয়েছে? হ্যালো সোমা। হ্যাঁ বলুন, কেমন আছেন? সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। প্রত্যেককে শুভ খ্রিস্টীয় নববর্ষের আদর ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে একটু শিল্পীর কাছে যাই। নিশ্চয়ই। হ্যাঁ বলুন, নমস্কার নেবেন? হ্যাঁ নমস্কার, আমি তোমাকে তুমিই বলছি। হ্যাঁ বলুন। আমি বেহালার থেকে তপদিদি বলছি। আচ্ছা হ্যাঁ বলছি তোমার এই মরিল বাসি যে গানটি যে ভাবে তুমি গাইলে, আমার বলতে ইচ্ছে করছে যে যে তথ্যটা দিয়ে তুমি গাইলে, তুমিও কিন্তু কোনো অংশে কম সুন্দর গাওনি। তোমার শব্দ চয়ন এবং বাক্য বিন্যাস, এবং যখন যে শব্দের যে মানে, সেই মানের যেখানে ব্যথা সেখানে ব্যথা দিয়েছো, যেখানে আনন্দ সেখানে আনন্দ প্রকাশ করেছো। প্রত্যেকটা গানের মধ্যে যে
শব্দটা চয়ন তুমি ফুটিয়ে উঠেছো, সত্যি এটা আমার খুব ভালো লাগছে এবং আশা করি সকলেরই ভালো লাগছে। একটু তথ্যে আসি এবারে। হ্যালো, বলুন। হ্যাঁ, অমিয়া ঠাকুর বলেছিলেন, দেখো যে বড়জোর 6 থেকে 7 বছর বয়সের থেকে গান শিখতে শুরু করেছি। ওস্তাদজির নাম মনে করতে পারছি না, তবে সারেঙ্গি বাজিয়ে গান শিখেছি সে কথা স্পষ্ট মনে আছে। রবীন্দ্রনাথের মানসকন্যা অমিয়া দেবীর শান্তিনিকেতনের প্রবাদপ্রতিম শিক্ষাগুরু ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শৈলজানন্দের মজুমদার তার আত্মকথায় অমিয়া দেবীকে ঘিরে একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন। সেটা তুমি কিছুটা বললে, তাই বলছি না, যে শৈলজানন্দের কাছে উনি গান শিখেছিলেন এবং তাতে রবীন্দ্রনাথ কিছু বিষয়টি কর্ণগোচর হয়, এ নিয়ে তাকে একটু মজা করে উপহাস করতেও ছাড়েননি। আর একটু বলি, আকাশবাণীর বিচারক মণ্ডলীর সদস্য এবং রেডিওতে সঙ্গীত প্রতিযোগিতার বিচারক অমিয়া দেবী রবীন্দ্রনাথের মৃত্যুর পর হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টসের তত্ত্বাবধানে হে নূতন দেখা দি কারবার ও সম্মুখে শান্তি পারাবার এই গান দুটি রেকর্ড করেন। অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের মূল্যবান তথ্য এবং একেবারে বিষয়ভিত্তিক আলোচনায় কিন্তু আমি চাইবো যারা আমাদের ফোন করবেন তারা নিশ্চয়ই সে বিষয়ে একটু বাকিবহল থাকবেন। পরের গানে যাব। পরের কি গান রেখেছো? এটি তুমি যেখানে শেষ করলে সেই সময়ে যে মায়ার খেলার জন্য সরলা দেবী আস্তে আস্তে তৈরি করছেন। হ্যাঁ, তো মোহরা দিচ্ছেন, তখন কবি এসছেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, বলছেন যে ওকে তো তৈরি করে দিয়েছি, তুমি একটু দেখে নাও। সরলা দেবী রবি ঠাকুরকে বলছেন তুমি একটু অভিনয় দেখিয়ে দাও ওকে কীভাবে। তো অমিয়া দেবী তো খুব ভয়ে ভয়ে বলছেন যে গান তো তৈরি হয়নি, কি করে করব, এরকম একটা মনে মনে ভয় নিয়ে যাচ্ছেন। তো গিয়ে তারপর দেখলেন যে সস্নেহে পরম যত্নে উনি সমস্ত গান প্রমোদার ক্যারেক্টারে যে সমস্ত গান ছিল সব তুলিয়ে দিলেন আস্তে আস্তে করে। একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তুলিয়ে দিলেন। তো সেই প্রমোদার একটা গান, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশরি ধ্বনি শুনিয়ে আমি ত্যাজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপি
গানটির যে কথা বলছিল এক্ষুনি সুস্মিতা, যে কিভাবে সেই সময় প্রমোদার গানগুলো সরলা দেবী মায়ার খেলার রিহার্সালে তুলিয়ে দিয়েছিলেন অমিয়া ঠাকুরকে, এবং প্রত্যেকটা গান অত্যন্ত সযত্নে শিখেছিলেন অমিয়া ঠাকুর। এবং পরবর্তী সময় যখন রবীন্দ্রনাথ নিজে ঠাকুর বাড়িতে এসছেন এবং সেই সময় তিনিও চাইছেন যে একটুখানি দেখে টেখে নেবেন যে কি চলছে চারদিকে, তখন সরলা দেবী অনুরোধ করলেন যে অমিয়াকে তো আমি শিখিয়ে দিয়েছি, প্রমোদার গানগুলো তুমি একটু দেখে নাও, তবে তার সাথে একটু অ্যাকশনগুলো তুমি কিন্তু অবশ্যই ওকে খুব ভালো করে শিখিয়ে দেবে। তখন রবীন্দ্রনাথও অবাক হয়েছিলেন। রবীন্দ্রনাথ বললেন যে এত তাড়াতাড়ি তোমার সব গানগুলো শেখানো হয়ে গেল? তখন সরলা দেবী বললেন হ্যাঁ, একেবারেই ওর শেখানো হয়ে গেছে, তুমি একটু শুধু দেখে নাও। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন ব্যক্তিত্বের সামনে গান গাওয়া এবং তাকে সেই রিহার্সালে যেগুলো তোলা হয়েছে, মানে মহড়ায় যেগুলো তোলা হয়েছে, এখনও ফাইনাল হয়নি, নিজেরও খানিকটা দেখে নেওয়ার একটা অবকাশ অমিয়া ঠাকুর পাননি, সেইটা রবীন্দ্রনাথের মতো একজন মানুষের সামনে শোনাতে হবে তাকে, এই ভাবনাটাই অমিয়া ঠাকুরকে বারবার কিন্তু একটা ভীষণ রকমের টেনশনে ফেলে দিচ্ছিল। এবং সেই রকম পরিস্থিতিতে রবীন্দ্রনাথ এত সুন্দর করে সেটাকে ম্যানেজ করে দিলেন সবটুকুকে, মানে যেটা ভাবতেই পারেননি। তবে মনের ঠিক কী অবস্থা ওই সময় অমিয়া ঠাকুরের হয়েছিল তিনি বলছেন, আপনাদের একটুখানি সেটা শোনাবো সেই পাঠটুকু। তিনি বলছেন তখন তার খুবই ব্যস্ততা, তবু তার মধ্যেই অ্যাকশনগুলো দেখিয়ে দিলেন। আমার তখন যা অবস্থা, একে তো গানগুলো ঠিকমতো তোলা নেই, তার ওপর তিনি নিজে দেখিয়ে দিচ্ছেন। কিন্তু কি আশ্চর্য, এমন স্নেহের সঙ্গে শেখালেন যে একটুও ভয় করল না। প্রমোদার গান দেলো সখী দে, ওলো রেখে দে, আমি কভু ফিরে নাহি চাই, ওকে বলো সখী বলো, দূরে দাঁড়ায়ে আছে, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, আর কেন আর কেন, প্রভৃতি গানগুলোর সঙ্গে অভিনয় করে দেখাতে লাগলেন। মহিলাদের চরিত্রের অভিনয় করে দেখানো যে কি সুন্দর, কি নিখুঁত, তা যে না দেখেছে সে বিশ্বাসই করতে চাইবে না। একেবারে সুন্দর করে অমিয়া ঠাকুর বলে দিলেন। এবং শেষের দিকটা তো আমার পড়ে বেশ সুন্দর লাগলো, যে স্ত্রীলোকের চরিত্রে, মানে মহিলাদের চরিত্রে রবীন্দ্রনাথ কীভাবে মানে সহজভাবে অমিয়া ঠাকুরকে বুঝিয়ে দিয়েছিলেন, যে অমিয়া ঠাকুর বলছেন যে সেটা যে না দেখেছে তাকে বিশ্বাস করানো মুশকিল। এই যে প্রত্যেকটা ছোট ছোট দিক, আসলে আমরা এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো আলোচনা পাশাপাশি এই যে মানুষগুলোকে নিয়ে আলোচনা করি, এবং হয়তো এরকমও বহু সময় হয় যে আমরা যেটি করেছি আবারও কয়েকদিন পরে সেটাকে নিয়ে আবারও আলোচনা করলাম। এর একটা গুরুত্ব রয়েছে, এর একটা কারণ রয়েছে। আসলে সেই সময় ঠাকুরবাড়ির যে কজন মানুষ ছিলেন, প্রত্যেকটা মানুষই তো এক একজন নক্ষত্র, এক একটা জ্যোতিষ্কর মতো, এবং সেই জায়গায় দাঁড়িয়েই বোধহয় তাদেরকে নিয়ে আলোচনাটা অত্যন্ত জরুরি। রবীন্দ্রনাথের পাশাপাশি রবীন্দ্রনাথের হাত ধরে যারা উঠে এসেছেন, যারা ঠাকুরবাড়ির সেই সময়কার সদস্যা বা সদস্য, প্রত্যেককে নিয়ে আমি বলবো আপনারা যারা আজকে ফোন করবেন তারাও এই বিষয়ে কি মতামত পোষণ করছেন, তারাও এই বিষয়ে কি মতামত জানাচ্ছেন আমাদের, যে কতটা প্রয়োজন রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি এই ধরনের মানুষজন যারা রবীন্দ্রনাথের হাত ধরে কিংবা রবীন্দ্রনাথের দেখানো পথ দিয়ে এগিয়েছেন, হেঁটে চলেছেন, কিংবা তার বাড়ির গুরুত্বপূর্ণ সদস্য বা সদস্যা, তাদেরকে নিয়ে আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি এই প্রতিদিনের রবীন্দ্রনাথে বিষয়ের সাথে সাথে যদি আপনারা এই বিষয়টাও আজকে একটু আমাদের সাথে যোগ দেন, আপনাদের মতামত জানান, তাহলে আমার মনে হয় খুব ভালো লাগবে। আমরা পরের গানের দিকে এগিয়ে যাব। কি গান রয়েছে পরে? বড় বিস্ময় লাগে। এই গানটিতে পঞ্চকন্যার শান্তিনী যাকে বলা হয় যাদেরকে, তাদের গান একবার এলপি রেকর্ড থেকে ধরে রাখার চেষ্টা হয়েছিল। তার মধ্যে অমিয়া ঠাকুরের দুটি গান ছিল, বড় বিস্ময় লাগে আর আরেকটা ছিল তবু মনে রেখো। এই দুটো গান আমি বড় বিস্ময়টা শোনাচ্ছি। বড় বিস্ময় লাগে
হে রে তোমারে বড় বিস্ময় কোথা হতে এলে তুমি হৃদি বড় বিস্ময় ওই মুখ ওই হাসি কেন এত ভালোবাসি ওই মুখ ওই হাসি কেন এত ভালোবাসি কেন গো নীরবে ভাসি অশ্রু ধারে বড় বিস্ময় তোমারে হেরিয়া যেন জাগে স্মরণে তুমি চিরজীবনে তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি যত আলো যত হাসি ডুবে আধারে
অপূর্ব, পুরো গানটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর তুমি সুন্দর করে তুলেও ধরলে, আমি খুব চেষ্টা সুন্দর। করছি। খুব সুন্দর গানটার এত একটা মানে একটা দিক রয়েছে যে গানটা একটা অন্য রকমের আবহে কিন্তু আমাদের নিয়ে চলে যায়। এই গানটা শোনার পরে বেশ একটু সত্যিকারই মনে হচ্ছে যে না, আমরা একটা প্রয়াস, যে প্রয়াসটা আমরা শুরু করেছিলাম সেই প্রয়াসের মধ্যে দিয়ে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আজকে আমরা রয়েছি সেই বিষয়ে। অমিয়া ঠাকুর, অমিয়া ঠাকুরের এই যে খেলার গল্পটা একটু আগে বলছিলাম, যে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছোট্ট ছোট্ট করে বিভিন্ন দিকগুলো দেখিয়ে দিয়েছিলেন, প্রমোদার বিভিন্ন গানগুলো খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছিলেন। এই সময় দাঁড়িয়েই কিন্তু তার জীবনে একটা নতুন সূর্য কিরণ পড়ল। অমিয়া ঠাকুরের বিয়ে হয়ে গেল এমন এক পরিবারে, যে পরিবারের সাথে তিনি যুক্ত হলেন এবং নাম হয়ে গেল অমিয়া ঠাকুর। এবং এই যে ঠাকুর পরিবারের অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ হেমেন্দ্রনাথ, তার ছেলে হিতেন্দ্রনাথ এবং তার যে পুত্র হৃদেন্দ্রনাথ, তার সাথে বিয়ে হলো অমিয়া ঠাকুরের। সময়কালটা ছিল 17ই মাঘ 1335 বঙ্গাব্দ। এবং এমন এক দিনে সুধীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাকে আশীর্বাদ করেছিলেন। এবং তিনি বলছেন, অমিয়া ঠাকুর বলছেন খুব সুন্দর করে তার বিয়ের পুরো বিষয়টা কিভাবে হয়েছিল তিনি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন, যে কিভাবে সেই সময় তিনি নববধূ হিসেবে ঠাকুরবাড়ির অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং সেই সময় দাঁড়িয়ে আশীর্বাদ পর্ব হয়েছিল প্রথমে, তারপরে বিয়ে হয়েছিল। এবং এত সুন্দর করে সম্পূর্ণ জিনিসটা যে হয়েছিল সেটা কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী বিয়ে হয়নি। এই পুরো বিষয়টা কিন্তু ব্রাহ্মমতে, অর্থাৎ ঠাকুরবাড়ির যে প্রত্যেকেই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন, সেই ধর্মের ওপরেই কিন্তু পুরো নিয়ম কানুন হয়ে এই বিবাহ সম্পন্ন হয়েছিল। এবং অমিয়া ঠাকুর খুব সুন্দর করে তার ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের সেই জায়গাটা একটু শোনাবো, যে ঠিক কিভাবে বিয়ের প্রত্যেকটা পর্ব ছোট ছোট করে এগিয়েছিল। তিনি বলছেন যে গাড়ি থেকে নামলাম যখন, শাশুড়ি মা সোনায় বাঁধানো লোহার পরিয়ে দিলেন এবং তার পাশাপাশি, লোহা পরিয়ে দেওয়ার পাশাপাশি দুটো জিনিস, একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে মিষ্টি, এই তার মুখে তুলে দেওয়া হয়েছিল। এবং মোটর থেকে আরম্ভ করে বড় দালান পর্যন্ত সমস্ত চওড়া রাস্তাটা লাল শালুতে মোড়া ছিল। দালানের বেদির ওপর আচার্যরা দুপাশে আসন নিয়ে বসলেন, আর তার দুপাশে আমরা দুজন। ছোট খুশ্বশুর আর সুরেশবাবু মন্ত্রপাঠ করালেন। সপ্তপদী গমন হলো, সপ্তপদী থেকে সিঁদুর পরানো হলো। ধানের কুনকে, তার ভেতর ধান আর সিঁদুর কৌটো, মেটে সিঁদুর। সিঁদুর পরানো হয়ে গেলে আবার লাল শালু বিছানো সিঁড়ি দিয়ে ঘর পর্যন্ত গেলাম। মাথার ওপর ধানের রেক, বরের হাতে জাতি দর্পণ, আর আমার মাথায় গোজা কাজল লতা। উনি ধান কাটতে কাটতে শোবার ঘর পর্যন্ত গেলেন। কার্পেট তাকিয়া দিয়ে সাজানো ঘরে গিয়ে বসলুম। সেখানে গুরুজনেরা একে একে আশীর্বাদ করলেন। কড়ি খেলা হলো। তখন একতলায় দুধে আলতা মেশানো একটা থালায় পা ডুবিয়ে আসতে হলো। এই ছিল অমিয়া ঠাকুরের বিয়ের একেবারে একটা সুন্দর ছবি, যে ছবির সাথে হয়তো আর 5টা বাঙালি মেয়ের যেভাবে একটা নতুন জীবনে প্রবেশ করা হয় তার সাথে অনেক কিছুই মিল রয়েছে। তবে একটা জায়গায় বিশাল ফারাক, তিনি কিন্তু যে বাড়ির বউ হয়ে পদার্পণ করলেন সেটা কিন্তু ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথের সেই জায়গা যা আমাদের কাছে তীর্থস্থানের মতো। পরের গানে যাই। কবির 70 বছর পূর্তি উপলক্ষে আমাদের এক বন্ধু বোধহয় চলে এসেছেন, একটু কথা বলে নেবো। কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি সয়দাবাদ থেকে চন্দন ভট্টাচার্য বলছি, বহরমপুর সয়দাবাদ থেকে। সুপ্রভাত আপনাকে। নমস্কার, বলুন। আপনাকে নমস্কার, সুপ্রভাত। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আপনাদের, খুব সুন্দর ভালো লাগে। এটা আমি আমার স্ত্রী দুজনে মিলে দেখি প্রতিদিন সকালে। ধন্যবাদ। হ্যাঁ, তো একটু আপনাকে একটা ই করবো, আমার একটা বেলায় যে যাই সাজবেলাতে একটা গান আছে,
রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই গানটাকে যদি শোনান খুব ভালো লাগতো। হ্যাঁ, নিশ্চয়ই। আজকের বিষয় হচ্ছে অমিয়া দেবী, অমিয়া ঠাকুর। বিষয় অন্যদিন, আজকে চেষ্টা যদি না হয় চেষ্টা করব, আজকে যদি না হয় অন্যদিন। অনেক ধন্যবাদ, অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করবে, দেখা যাক কি হয়। আমরা যাই পরের গানে। কবির 70 বছর পূর্তি উপলক্ষে গান করেছিলেন, প্রকাশ্যে গান করেছিলেন। উনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যখন বউ হয়ে এলেন, তারপরেই ওনার বন্ধই হয়ে গেছিল প্রকাশ্যে। যদিও তার রেওয়াজ, তালিম এগুলো চলছিল, কিন্তু ওনার স্বামীর ঠিক পছন্দ ছিল না, সেই জন্য হয়তো বন্ধ হয়ে গেছিল। তো তিনি আবার যখন গান গাইলেন, মাঝে মাঝে গাইতেন, তো তখন বর্ষামঙ্গল অনুষ্ঠানে তিনি দুটো গান গেয়েছিলেন। তার মধ্যে একটি গান ছিল বর্ষণমন্দ্রিত, ওই গানটি গাইছি। বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি দ্বারে, পথিকের লহরাকি তব মন্দিরের একধারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি বনপথ হতে সুন্দরী এসেছি মল্লিকা মঞ্জরি তুমি লবে নিজ বেণী বন্ধে মনে রেখেছি দুরাশারে বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি। কোনো কথা
আজকে একেবারে আমরা অন্য রকমের কিছু গান কিন্তু সুস্মিতার থেকে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। মানে এই যে গানগুলো দেখো, এগুলো তো খুব বহুশ্রুত নয়, ফলে এই গানগুলো যে আমাদের প্রত্যেক দিনের এই রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানে প্রতিদিনের রবীন্দ্রনাথে যে উঠে আসা উচিত, আজকে তুমি এই মানে দায়িত্বটা খুব সুন্দর করে পালন করছো, এই জন্য তোমাকে একটা বাড়তি ধন্যবাদ। এবং যেহেতু আজকে বিষয়টা অমিয়া ঠাকুরকে নিয়ে, সেই জন্যই এইটা করার সুযোগও তুমি পেয়ে গেছে, তার জন্য যে আজকের এই বিষয়টাকে চয়ন করেছে তাকে আরও একটা ধন্যবাদ, মানে সৌমেনদার। এবং অবশ্যই এই যে গানগুলো, এই যে কথাগুলো অমিয়া ঠাকুরকে নিয়ে, কিংবা আমাদের প্রত্যেকে যারা আমরা ঠাকুর বাড়ির সাথে কোনো না কোনোভাবে নিজেদেরও যুক্ত করতে চাই, মানে এটা তো আমাদের মনেরও ইচ্ছে যে সেই বাড়িটাতে, মানে এখনও যখন সেই বাড়ির পাশ দিয়ে আমরা কোনো না কোনো সময় নিজেদের কাজে বা কোনো প্রয়োজনে যাই, তখন ওই বাড়িটার দিকে তাকালেই তো একটা বিষয় জাগে যে কি চলেছে এই বাড়ির মধ্যে, মানে কি না হয়েছে। তখন অবশ্যই এই যে মানুষগুলো, এই মানুষগুলো সম্পর্কে জানাটাও আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে, এবং সেই জন্যই এই বিষয়গুলোকে বারবার আপনাদের সামনে তুলে ধরা। কে রয়েছেন আমাদের ফোনে? হ্যাঁ, নমস্কার দিদি, গুড মর্নিং। সুপ্রভাত, বলুন। নমস্কার, কে বলছেন? আমি মিস্টার মদনমোহন মালি বলছি, আমার বাড়ি মেদিনীপুর, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। আমি মিজোরামেই থাকি বর্তমানে। আমি কিছু আমার কাজের জন্য গুয়াহাটি থেকেই বলছি আপনাকে। আমি গুয়াহাটিতে। আচ্ছা, বর্তমানে গুয়াহাটিতে আছেন? হ্যাঁ, বর্তমানে গুয়াহাটি। বলুন, দেখছেন প্রথম থেকে অনুষ্ঠান আমাদের? প্রথম থেকে নয়, আমি সকালে উঠে তো গেছিলাম একটু মর্নিং ওয়ার্কে, এসেই দেখি প্রোগ্রাম অনেকটা শুরু হয়ে গেছে। তো মূলত অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ প্রথমে এই জন্যই জানাই যে প্রতিদিনের সকালে যে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা, বা আমরা সবাই যে কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও হয়তো যখনই টাইম পাই আপনাদেরকে একটু অনুসরণ করি। আপনাদের মধ্য থেকে রবীন্দ্রনাথের তার সেই বাল্য জীবন থেকে শুরু করে তার এই পর্যন্ত, বা তাদের ঠাকুর বাড়ির কিভাবে অংশগ্রহণ করেছিল, তো তাতে এখন আমরা কর্মজীবনে তো দিদি সময় পাই না অ্যাকচুয়ালি, ঠিকই, কিন্তু এটাই সমৃদ্ধ জানাচ্ছি আপনাদের মাঝখান থেকে হলেও এই যে বিভিন্ন বড় বড় আপনারা এত প্রোগ্রাম করেন, এত সুন্দর সুন্দর অনুষ্ঠান মানুষের সামনে তাদের বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে ধরেন সেই রবীন্দ্রনাথের তার মূল কাহিনী দিয়ে। তো এতে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আর আমার পাশে দিদিকেও। এত সুন্দর গলা, ধন্যবাদ। গলা, আমি সত্যি আমি খুব রবীন্দ্রনাথের ভক্ত, এবং গানগুলো অনেক ভাবে আমি শুনি, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমিও অংশগ্রহণ করি, কিন্তু মূলত এত সুন্দর গলা, এত সুন্দর লাগছে এখান থেকে, মানে আমি কি বলবো, আমার সঙ্গে অনেক নন বেঙ্গলি তারাও মুগ্ধ হয়ে যাচ্ছে শুনে। ধন্যবাদ। এটা তো খুব বড় ব্যাপার, খুব খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। দেখুন, রবীন্দ্রনাথের গান এমন একটা মানে বিষয়, যে বিষয় বোধহয় হাত ঠেকানোটাই একটা দুঃসাহসের মতো, মানে কোথায় গিয়ে যে শেষ হবে তার কোনো ঠিক নেই। আর সেখানে আপনারা প্রত্যেকে যে এইভাবে পাশে আছেন, সেই জন্য আমাদের সাহসটা বেশ ভালো রকমের হয়ে যায় যে না, আমরা ঠিক পথে এগোচ্ছি, অবশ্যই সুন্দরভাবে এগোবো। আরও কোনো বন্ধু বোধহয় রয়েছেন? কে রয়েছেন? সুপ্রভাত সোমা ম্যাডাম। সুপ্রভাত, নমস্কার। নমস্কার। বলুন। সুপ্রভাত সুস্মিতাজি। হ্যাঁ, সুপ্রভাত। শীতের সকালেও আপনারা যেভাবে প্রোগ্রাম করছেন বছরের পর বছর, সত্যি আজকে যখন সকালবেলা আসছিলাম বেশ ভালো রকমের কুয়াশা ছিল, কিন্তু বেশ ভালো রকমের, ভীষণ কুয়াশা রয়েছে। এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিতে হয়। আমি আশিসটা প্রতি বলছি তরলেক থেকে। বুঝেছি আশিস বাবু, বলুন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন? খুব ভালো আছি। হ্যাঁ, ধন্যবাদ। যে দেখুন, আপনি আজকে একটা বিশাল ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করছেন, সরলাদেবী চন্দ্রকুমারী, এবং তার পাশাপাশি এই অমিয়া ঠাকুরও ঠাকুর পরিবারে আসার পরে অনেক কিছু করেছেন, এবং গান তিনি শিখেছেন কিন্তু মূলত কিন্তু বিয়ের পরে। এবং দেখুন, এই যে গানটা উনি গাইলেন একটু আগে সেটা এই মরিল মরি আমার বাঁশিতে দেখেছি, এই গানটা নিয়ে অনেক আলোচনা হলো, একজন কলার বললেন, কিন্তু গানটার পেছনে আর একটা তথ্য কিন্তু রয়েছে, সেটা আমি জানাচ্ছি। অনেকেই জানেন না, আবার কেউ কেউ হয়তো জানেন যে স্বামী বিবেকানন্দ কিন্তু রবীন্দ্রসঙ্গীত খুব বেশি শুনতেন না, শোনা হয়ে ওঠেনি, কিন্তু বিদেশ থেকে আসার পরে বেনারসে তিনি এই গানটা শুনেছিলেন, এবং শোনার পরে তার আশেপাশে যারা ছিলেন তারা বলেছেন তার চোখ দিয়ে কিন্তু জল বেরিয়ে এসেছিল। এই গানটা স্বামীজিরও এতটা ভালো লেগেছিল। সুতরাং এই তথ্যটা আমি শুধুমাত্র করলাম, বিশেষ আলোচনা করবো না, কারণ খুব ভালো লাগে। একটি গানে শুধু অনুরোধ থাকবে, যেটা আজকের সাথে অনুষ্ঠানের সাথে মিল হবে, যেমন সম্মুখে শান্তি পরবার, এই গানটা আশা করি গাইবেন। শান্তি পারাবার। আপনাকে নমস্কার, ধন্যবাদ।
আপনাকে নমস্কার জানাই। অনেক অনেক ধন্যবাদ আশিসবাবু। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, অবশ্যই বিরতির ওপারে ফিরবো প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে, আর অবশ্যই আজকের বিষয় নিয়ে, আর আজকের শিল্পীকে নিয়ে তো অবশ্যই, আর আপনারা তো রয়েছেনই, সঙ্গে থাকবেন।